নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। মাধ্যমিকে মিরাকেল রিভিউতে পাশ করলো 1238 পরীক্ষার্থী। 10 জন নতুন করে চুকলো মেধা তালিকায়, সমালোচনার মুখে। 100 দিনের কাজ শুরু 1 আগস্ট থেকে, নির্দেশ প্রধান বিচারপতির কেন্দ্রকে। কানমলা হাইকোর্টে। পোর্টাল খুলতেই হাজার হাজার আবেদন, শিক্ষক নিয়োগের প্রথম দিনের রেকর্ড। কত শিক্ষক আবেদন করলেন জানুন। আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে? ট্রাম্পের মন্তব্যের শুরু জল্পনা, মার্কিন গোয়েন্দা। তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে। কালীগঞ্জে হিন্দু ভোট একত্রিত করার বার্তা সুকান্ত মজুমদারের। জামা মেলতে গিয়ে মৃত্যু মেয়ের, মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও। এক সকালে ছাড়খাড় সুখের সংসার। ওবিসি ইস্যুতে তোষণের রাজনীতি, হাইকোর্টের রায়ে বেকায়দা তৃণমূল সরকার। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। স্কুটিনি রিভিউয়ের রেজাল্ট সামনে আসতেই মাধ্যমিকের ফলাফলে বড়সড় বদল। নম্বর পরিবর্তিত হয়েছে প্রায় 12,500 পড়ুয়ার। অন্যদিকে মেধা তালিকাতে উঠে এসেছে প্রায় 10 জন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সে কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একেবারে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর নম্বর বদলে সামগ্রিকভাবে সম্পূর্ণ খাতা দেখার প্রক্রিয়া নিয়ে উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন। চাপানুতর শিক্ষা মহলের অন্তরেও। ব্রাত্য বসুর পোস্ট বলছে, স্কুটিনি ও রিভিউয়ের রেজাল্ট সামনে আসতে দেখা যাচ্ছে 12,468 জনের নম্বর পরিবর্তিত হয়েছে। অসফল পরীক্ষার্থীদের মধ্যে 1,238 জনের নম্বর পরিবর্তিত হয়েছে। 1 থেকে 10-এর মধ্যে থাকা মেধা তালিকায় স্থানাধিকারীদের সংখ্যা 66 থেকে হয়ে গিয়েছে 75। এবছর 10ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক, শেষ হয় 22শে ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবার 9,84,894, যা আবার আগের বছরের তুলনায় 62,000-এরও বেশি। গোটা রাজ্যে মোট 2,683টি পরীক্ষা কেন্দ্রে হয়েছিল পরীক্ষা। 2রা মে সামনে এসেছিল মাধ্যমিকের ফলাফল। এবার সেই রেজাল্টে স্কুটিনি রিভিউয়ের পর বড়সড় বদল। দুর্নীতির অভিযোগ তুলে 100 দিনের কাজ প্রকল্পে গত 3 বছর ধরে বাংলাকে 1 টাকাও ছোঁয়ায়নি নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই সিদ্ধান্ত যে রাজ্যের সঙ্গে চরম অসহযোগিতা, তা মানছিল বাম দলগুলিও। বুধবার সেই প্রকল্পের ব্যাপারে মাইল ফলক রায় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। এই প্রকল্প দীর্ঘ প্রায় 3 বছর ধরে বন্ধ ছিল। মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলে, 10টা আপেলের মধ্যে কয়েকটা পচা হলেও বাকিগুলো তো ভালো। অতীত যাই হোক, এখন প্রকল্প চালু করতেই হবে। কেন্দ্র এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে পারে না। তিনি আরো বলেন, জুলাই বা অগস্ট থেকে চালু করা যায় কিনা ভেবে দেখুন। শুনানিতে বিচারপতি জানান, কেন্দ্র দুর্নীতি রুখতে শর্ত আরোপ ও তদারকি করতে পারে, তবে প্রকল্প বন্ধ রাখা উচিত নয়। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, গুজরাট সহ হিন্দি বলয়ের একাধিক রাজ্যে দুর্নীতির অভিযোগ থাকলেও পশ্চিমবঙ্গে কেবল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত। কেন্দ্রের দাবি, প্রকৃত শ্রমিকদের বাধা দিতে চায় না, তবে কাজ সত্যি হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের মতে তদারকির জন্য একটি নোডাল অফিসার দরকার। তবে আদালত রাজ্যে জানায়, প্রকল্পটি সরকারি পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়, তাই ভুল নজরে পড়ে দ্রুত। তবে রাজ্যের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, কারণ আগে থেকে দুর্নীতি রোধে তৎপর হয়নি। তবুও আদালতের নির্দেশে বহু মানুষের মুখে আশার আলো জেগেছে। দীর্ঘ অপেক্ষার পর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো লক্ষ লক্ষ পরিবারের সামনে। শিক্ষক নিয়োগে এসএসসির নতুন প্রক্রিয়া শুরু হতেই ব্যাপক সাড়া মিলেছে চাকরি প্রার্থীদের মধ্যে। সোমবার রাত 10:30 থেকে নিয়োগের জন্য পোর্টাল খুলতেই মাত্র 24 ঘন্টার মধ্যে আবেদন সংখ্যা ছাড়িয়েছে 16,000। বিশেষত নবম দশম শ্রেণী স্তরে আবেদন সবচেয়ে বেশি জমা পড়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যদিও প্রথমে সোমবার বিকেলে লিঙ্ক চালু করার কথা ছিল, তা কিছুটা পিছিয়ে রাত 10:30 নাগাদ চালু হয়। তবুও রাত পেরোনোর আগেই শুরু হয় হাজার হাজার আবেদনপত্র জমা পড়া। মঙ্গলবার সকাল থেকে পোর্টাল স্বাভাবিকভাবে কাজ করেছে এবং কোনো বড় সমস্যার খবর মেলেনি। এই অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 14 জুলাই পর্যন্ত চালু থাকবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। তার কথায়, আমার কাছে যা খবর তাতে ইতিমধ্যেই প্রচুর আবেদন জমা পড়েছে। তবে যারা এখনো ফর্ম পূরণ করেননি বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর আহ্বান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা হচ্ছে। আমি আবেদন করব, কেউ যেন হঠকারী সিদ্ধান্ত না নেন। আবেদন করুন, রাজ্য সরকার ও এসএসসি আপনাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে। উল্লেখ্য, বহু যোগ্য চাকরিহারা শিক্ষক বিভিন্ন কারণে অনিশ্চয়তায় রয়েছেন। কেউ কেউ আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট, সুযোগের সদ্ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগের পথ খুলছে, যা আরেকবার সুবিচারের আশায় চাকরি প্রার্থীদের আশার আলো দেখাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে শুরু থেকে ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা। কূটনৈতিক সহায়তা তো বটেই, সামরিক দিক থেকেও ইসরায়েলকে পূর্ণ সাহায্য করেছে ওয়াশিংটন, এমনটাই দাবি ইরানের। শুধু তাই নয়, ইরান সরাসরি অভিযোগ করেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সব রকম ভাবে সাহায্য করেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল যুদ্ধ কি এবার আরো বড় আকার নিতে চলেছে? আমেরিকা কি এবার সরাসরি যুদ্ধে অংশ নেবে? যদিও হোয়াইট হাউসের তরফে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেওয়া হয়নি, তবে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ করুন। এখানেই থামেননি তিনি, আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, তবে নিরাপদ জায়গায় রয়েছেন। আমরা আপাতত তাকে বার করে হত্যা করব না। ট্রাম্পের এই মন্তব্যে সবচেয়ে বিতর্ক তৈরি করেছে তার আমরা শব্দটির উপর বিশেষ জোর। রিটেক, ট্রাম্পের এই বক্তব্যে সবচেয়ে বিতর্ক তৈরি করেছে তার আমরা শব্দটির উপর বিশেষ জোর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে আমরা বলতে তিনি শুধুমাত্র ইসরায়েল নয়, বরং ইসরায়েল আমেরিকা যৌথ অবস্থান বোঝাতে চেয়েছেন। ফলে তার মন্তব্য থেকে জল্পনা তৈরি হয়েছে যে আমেরিকা আসন্ন যুদ্ধে আরো সক্রিয় ভূমিকা অবতীর্ণ হতে পারে। সামগ্রিকভাবে এই মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা যেমন বাড়িয়েছে, তেমনি ভবিষ্যতের ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগও তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে। তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে। কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারের শেষ বেলায় সব শক্তি ব্যবহার করে হিন্দু ভোট একজোট করার চেষ্টা করল বিজেপি। মঙ্গলবার প্রচারের শেষ দিনে একসঙ্গে কালীগঞ্জে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় প্রার্থী আশিস ঘোষকে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন তারা। আর সেখানেই সুকান্ত বাবু বলেন, তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে। এদিন সুকান্ত বাবু বলেন, কালীগঞ্জ উপনির্বাচনে আপনার অসহমতি নথিভুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণের মাধ্যমে 97টি মুসলিম গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন। মনে হচ্ছে ওবিএস সংরক্ষণ নিয়ে গন্ডগোল হচ্ছে। রিটেক, মনে হচ্ছে ওবিসির সংরক্ষণ নিয়ে গন্ডগোল হচ্ছে। আসলে পুরোটাই হচ্ছে ধর্মের ভিত্তিতে, অর্থাৎ পিছনের দরজা দিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা। সামনে দিয়ে দিতেও পারবে না, কারণ সংবিধান বিরোধী কাজ, তাই আটকে যাবে। তাই পিছনের দরজা দিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছে। ঠিক এই সংরক্ষণ 1946 সালে জিন্নাও দাবি করেন এবং দেশভাগ হয়। দেশকে ভাগ করার, হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত তার দল করছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ, আরজিকর কাণ্ড, মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা, তুলসীতলাকে উপড়ে ফেলা, হিন্দুদের শামসেরগঞ্জ ধুলিয়ানে খুন করার মতো পাপকে সমর্থন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে। তৃণমূলের বোতাম যখনই টিপবেন, তখনই চন্দন দাস ও হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে। মুর্শিদাবাদের মন্তেশ্বর থানার অন্তর্গত গন্ধারপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বর্ষা নন্দী ও তার বাবা অরুণ নন্দী। এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বৃষ্টির সময় জামা মেলতে গিয়ে বর্ষা একটি বৈদ্যুতিক খুঁটির জিআই তারে হাত দেয়। ভেজা অবস্থায় থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। মেয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান বাবা, তিনিও বিদ্যুতের শকে আক্রান্ত হন। স্থানীয়রা দুজনকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা অভিযোগ করেছেন, ওই বৈদ্যুতিক খুঁটির তারে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। বর্ষার মতো মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ের মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত। বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে
দায়ী করে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিকাঠামো খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখাতে। তবে এই গঠন রিটেক বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে। তবে এই ঘটনার পরে ফের প্রশ্ন উঠেছে, এমন গাফিলতিতে আর কত প্রাণ অকালে ঝরে যাবে? ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। 2010 সালের পর রাজ্য সরকার যেসব সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে সেসব অন্তর্ভুক্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন, এই অন্তর্ভুক্তিগুলি সংবিধান অনুযায়ী হয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। এই রায় অনুযায়ী আপাতত ওইসব সম্প্রদায় সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ওবিসি সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হবে। তবে যারা ইতিমধ্যে সুবিধা পেয়েছেন তাদের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না। আদালতের এই রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনৈতিক চর্চা আরো তীব্র হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রায়কে জনতার জয় বলে উল্লেখ করেন এবং বুধবার বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা লাড্ডু বিলি করে রায় উদযাপন করেন। তাদের অভিযোগ, রাজ্য সরকার হিন্দু বিরোধী মনোভাব নিয়ে ওবিসি তালিকা সম্প্রসারণ করেছিল, যা শেষমেশ আদালতে ধাক্কা খেল। বিজেপি নেতাদের আরও দাবি, এই তালিকাভুক্তি ছিল রাজনৈতিক তোষণের ফসল। রাজ্য সরকারকে নিশানা করে তারা বলেন, সংবিধান পরিপন্থীভাবে জাতিগত বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এই রায় সে ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সতর্ক বার্তা। বর্ষা এসে গেল বাংলায়। উত্তরবঙ্গে নির্ধারিত সময় 10 দিন আগে ঢুকে গেল, দক্ষিণে বর্ষা এলো নির্ধারিত সময় 6 দিন পরে। বঙ্গোপসাগরের নিম্নচাপের টানে মঙ্গলবার বেলা 1টায় দক্ষিণবঙ্গে ঢুকলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 29শে মে বালুরঘাটে ঢুকেছিল বর্ষা, তারপর থেকে মনসুন ব্রেক। অবশেষে মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশিরভাগ অংশ, ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়ল। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, আজ প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, আজ প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বর্ষা এসে গেল বাংলায়। উত্তরবঙ্গে নির্ধারিত সময় 10 দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এলো নির্ধারিত সময় 6 দিন পরে। বঙ্গোপসাগরের নিম্নচাপের টানে মঙ্গলবার বেলা 1টায় দক্ষিণবঙ্গে ঢুকলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 29শে মে বালুরঘাটে ঢুকেছিল বর্ষা, তারপর থেকে মনসুন ব্রেক। অবশেষে মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশিরভাগ অংশ, ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়ল। এদিকে শক্তি বাড়াচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে, গতি পেয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। আজ 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে 70 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত। কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।